বসে আছে, চোখ মুখ শক্ত করে কতক্ষণ পরপর মেইন দরজার দিকে তাকাচ্ছে ও। প্রায় আধ ঘন্টা ধরে বসে আছে, কিন্তু ওখানে চন্দ্রিকার আসার কোনো খবর নেই। হঠাৎ কলিং বেল বেজে উঠল, আর সায়ান মেয়েটকে ইশারায় দরজা খুলে দিতে বলল। মেয়ের দরজা খুলতেই চন্দ্রিকা ধীর পায়ে ঘরে ঢুকলো, আর ফোনে কারোর সাথে কথা বলছিল। চিন্তা করো না, আমি ঠিক আছি, আর বাসার ভিতরে পৌঁছে গেছি। তুমি? সায়ানের দিকে তাকিয়ে চন্দ্রিকা থমকে গেল। আমি রাখছি বলে ফোনটা খট করে কেটে দিল। প্রথমে চোখে মুখে আতঙ্ক ফুটে উঠলেও পরে তা হাসিতে পরিণত হলো। সায়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি কখন এসেছো? আমাকে বলনি কেন যে তুমি আসছো? তুমি এতদিন ঠিক করে আমার সাথে কথাও বলনি, আর না এখানে এসেছো। আমি কত রাগ করেছি জানো? সরি না বলা পর্যন্ত আমার সাথে আড়ি। সায়ান চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। কত নিষ্পাপ চেহারা, চোখে মুখে মুহূর্তে যেন সরলতা ফুটে উঠেছে। কিন্তু সায়ান নিজের চোখ মুখ শক্ত করে ফেলল আর বলল, ফোনে কে ছিল? সায়ানের শক্ত কণ্ঠ শুনে চন্দ্রিকা হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, তেমন কেউ না, এই তো ফ্রেন্ড। ফ্রেন্ড? আমার জানা মতে তোমার তো কোনো ফ্রেন্ড ছিল না এতকাল যাবৎ। সবসময় বললো আমি তোমার ফ্রেন্ড, ভালোবাসার সবকিছু, আর কারো দরকার নেই তোমার। হঠাৎ তোমার ফ্রেন্ডের দরকার হয়ে গেল, কোথা থেকে পেলে এই ফ্রেন্ড? চন্দ্রিকা কিছুটা ভয় পেয়ে সায়ানের হাত চেপে ধরল, তারপর বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো সায়ান? আমি শুধু প্রশ্ন করছি, সন্দেহের কথা কোথা থেকে এসেছে এনে? আমি আসলে, তুমি তো এখানে আসো না, আর আমি খুব লোল ফিল করেছিলাম, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ওর সাথে। অনেক ভালো মানুষও। আসলেই অনেক ভালো ছেলে, তাই নিজ দায়িত্বে তোমায় নামিয়ে দিয়ে গেল, আবার কপালে কিস করে গেল। ইটস কমন ইন ফ্রেন্ডস, না? যাই হোক, কোথায় ছিল তখন? চন্দ্রিকা সায়ানের কথা শুনে ওর হাত ছেড়ে দিল, তারপর ভয়ার্ত চোখে সায়ানের দিকে তাকালো। চন্দ্রিকার চাহনি দেখে সায়ান বলে উঠল, রেগুলার চেক আপের জন্য তুমি বিজি ছিলে, তাই জানাইনি। আই এম সরি, এরপর থেকে জানিয়ে যাব। বলে সায়ান উঠে দাঁড়ালো, তারপর বেরিয়ে পড়ল ঘর থেকে। চন্দ্রিকা কয়েকবার ডাকলেও সাড়া দিল না সায়ান। চন্দ্রিকা হতাশ হয়ে বসে রইল সেখানে। ও বুঝতে পারেনি শাহেদ মানে ওর ছেলে হুট করে ওর কপালে কিস করবে, তাও এখানে। আর সায়ান তা দেখেও ফেলেছে। কি ভাবছে সায়ান? সামু আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ছোট থেকেই ওর বড় চুল রাখার শখ ছিল, তাই লম্বা চুলগুলো হাঁটু অবধি ঢেকেছে। কোনো একদিন ইনানকে বলতে শুনেছিল যে ওর লম্বা চুলওয়ালা মেয়েদের দেখতে খুব ভালো লাগে। ব্যাস, এরপর থেকে আর কখনো চুলে কাঁচি চালায়নি। খুব যত্ন সহকারে বড় করেছে এগুলোকে। ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সেই মানুষটি এখন ওর জীবনে নেই, তাই তার সাথে জড়িত সকল কিছু নিজের থেকে আলাদা করে ফেলবে। আজ 3 দিন হলো ইনানের সাথে ওর দেখা হয়েছে। রোলার কোস্টারে উঠেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছে, রমনার বড় গাছটার নিচে আর ইনানের নাম লিখে এসেছে আরো কত কি। সেই এখন অতীত। বর্তমানে এখন কোনো কিছু অবশিষ্ট নেই। ও ওর জীবনের বেশিরভাগ সময় ইনানকে নিয়ে ভেবেছে, কিন্তু আর ভাববে না। জীবনটাকে নিজের মতো করে সাজাবে, আর কারোর জন্য অপেক্ষা করবে না, আর কারোর জন্য কাঁদবে। মানুষ ভালোবেসে মরে যায় না, তাই ও মরবে না। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ঠিক নিজেকে সামনে নিতে পারবে ও। এখন থেকে একটু একটু করে নিজেকে ভালোবাসা শিখবে। নিজের আর তাদের জন্য বাঁচবে যারা ওকে ভালোবাসে। ও ওই সব কিছু করবে যার ও ভালো লাগে। অন্যের ভালো লাগায় নিজের জীবন সাজাবে না। কথাগুলো ভাবতেই সামুর চোখের পানি গড়িয়ে পড়ল ধীর পায়ে। ড্রয়ার থেকে কাঁচি বের করে তারপর চুলগুলো ধরে কোমর অবধি কেটে ফেলল। অন্যের ইচ্ছায় থাকা কোনো জিনিসও নিজের কাছে রাখবে, সেটা যত শখেরই হোক না কেন। চুলগুলো গুছিয়ে ওয়াশরুমে ঢুকে একটা লম্বা শাওয়ার নিল, তারপর ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিচে নেমে গেল। কয়েক সিঁড়ি বাকি আসতেই সোফায় নজর গেল। ইনানের আম্মু আন্টি বসে আছে। সামু ছোট থেকেই মিসেস চৌধুরীর সাথে খুব ফ্রি, তাই তার পাশে গিয়ে তার সাথে গল্প করা শুরু করলো। ওর মনটা বড্ড হালকা লাগছে, মনে হচ্ছে অনেকদিন পর প্রাণ খুলে হাসছে। এত সব জঞ্জালের মাঝেই নিজেকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, ও নিজেকে খুঁজে পেয়েছে। ও বিড়বিড় করে বলল, I needed to
lose you to find me. সামু মাথা তুলে সামনে তাকাতেই দেখে ইনান খাবারের ডিশ হাতে রান্নাঘর থেকে বের হচ্ছে আর মিসেস খান বারবার তার হাতে দিতে বলছে। এই দৃশ্য আগে প্রায় দেখা যেত ওর বাসায়, কিন্তু হঠাৎ করেই ইনানের আনাগোনা কমে যায় খান বাড়িতে। ঠিক হঠাৎ করে নয়, সামু নিজের মনের কথা বলার পর। সামু সেদিক থেকে মুখ ফিরিয়ে নিল, তার পেছনে ফিরে তাকাবে না ও। হুট করে উঠে ঘরে চলে এলো, দরজা চাপাতে যেতেই বাধা পেল। তাকিয়ে দেখে ইনান দাঁড়িয়ে আছে। ও চেষ্টা করেও দরজা লাগাতে গিয়েও যখন লাগাতে পারলো না, তখন ছাল ছেড়ে দিল আর সরে দাঁড়ালো। ইনান কি চায়, কেন এসেছে এখানে, কোনো কিছুই ওর কাছে স্পষ্ট নয় এখনো। সামু সরে দাঁড়াতেই ইনান ঢুকলো ভেতরে আর ভ্রু কুচকে তাকিয়ে রইল। হুট করেই সামুকে নিজের দিকে ফিরিয়ে বলল, তোর চুলের এই অবস্থা কেন? এত বড় বড় চুল এইটুকু করে ফেলছিস কেন তুই? সামু তাচ্ছিল্য নিয়ে বলল, আমার চুলের দিকে আবার তোমার নজর গিয়েছিল নাকি? নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আমার। দি গ্রেট ইনান চৌধুরী আমার চুল নোটিস করেছে। আমার উপর রাগ করে নিজের চুল কেটে ফেলছিস? মায়া হয়নি তোর? নিজেকে এতটাও ইম্পর্টেন্স দিবেন না প্লিজ। আমি আমার জন্য কেটেছি, অন্য কারো জন্য নয়। আমার চুল আমি যা ইচ্ছে করব, তাতে অন্য কারো যায় আসার কথা না। ইনান সামুকে ছেড়ে দাঁড়ালো। এমন কঠিন কঠিন কথা কেন যেন অবিশ্বাস্য লাগছে ওর কাছে। সামু ইনানের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, কেন এসেছেন এখানে? বলে তো দিয়েছি বিয়ে করতে হবে না আপনাকে। আম্মুকে নিয়ে এসেছি যাতে আমার বিয়ের তারিখ ঠিক করে আজকে। আমি যথাসম্ভব দ্রুত বিয়ে করতে চাই। হঠাৎ? আমি বাস্তবতাকে মেনে নিতে চাই। রুশি ভাবিকে এখনো ভালোবাসেন তাই না? ইনান সামুর হাত দিয়ে নিজের হাত নিল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি জানি রোশির প্রতি আমার ফিলিংস ছিল, এখনো আছে। অনেক বছরের সম্পর্ক একদিনে বলা আমার পক্ষে সম্ভব নয়। এরা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে ও এখন অন্য কারো বউ। তার উপর আমার কোনো অধিকার নেই। আমি চাই না সে ভালো থাকুক, আমি ওকে বলতে চাই। ও, তার মানে তাকে ভোলার জন্য আমাকে সাবস্টিটিউট হিসেবে নিতে চান, আর তাই যথাসম্ভব আমাকে বিয়ে করতে চান। আমি সেটা বলিনি। তাহলে আমাকে ভালোবাসেন? ইনান চুপ করে আছে। সামুর প্রতি ওর মায়া কাজ করলেও ওকে ভালোবাসে না, এটা ও জানে। সামু সেদিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, যেদিন আমাকে ভালোবাসতে পারবেন সেদিন আমাকে বিয়ের কথা বলতে আসবেন। আমার কি মনে হয় জানেন, আপনি আমাকে ডিজার্ভ করেন না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি, অনেক কষ্ট করে আপনাকে ভোলার সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আমি কারো রিপ্লেসমেন্ট হতে পারবো না, সরি। আপনি আসতে পারেন। ইনান কিছু বলল না, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে পড়ল। সামু তার জায়গায় হয়তো ঠিক। এই কয়দিনেও ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে যে ও রুশিকে নিয়ে ভাববে না, ওকে যথাসাধ্য ভোলার চেষ্টা করবে, কারণ সে এখন অন্যের স্ত্রী আর সেই মানুষটি ওর বেস্ট ফ্রেন্ড। ও তাকে ঠকাতে পারবে না, তবে সায়নের সাথে কথা বলে বোঝাবে যে ও রুশিকে মেনে নেওয়া উচিত। কিন্তু সামু ভুল ভাবছে। ও সামুকে কারো পরিবর্তে বিয়ে করতে চায়নি, বরং ওর সাথে নতুন জীবন শুরু করতে চেয়েছে। কথায় আছে না, আমাদের তার সাথে থাকা উচিত যে আমাদের ভালোবাসে, তার সাথে নয় যাকে আমরা ভালোবাসি। যেখানে একটু একটু করে ওকে ভালোবাসার চেষ্টা করবে ও, ওর পুরো দুনিয়া জুড়ে সামু থাকবে। ও জানে সামু রাগ করেছে, তাই বলেও হার মেনে নিবে না, বরং সামুর করা অভিমান ভাঙিয়ে ছাড়বে। এতদিন সামু ওর জন্য অপেক্ষা করেছে, এখন ওর অপেক্ষা করার পালা। ইনান চলে যেতেই সামু ফিরে তাকালো, আবারও চলে গেছে ও। একটু তো থাকতে পারতো। নিশ্চয়ই এখন গিয়েছে সব ক্যান্সেল করে চলে যাবে। সেই যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, বেঁধে রেখে কি লাভ? দিন শেষে সে তোমারই কখনোই হয় না, তার চেয়ে নিজেকে ভালোবাসা উচিত। কেউ না থাকলেও তোমার সত্তা তোমার সাথে থাকবে। ও আকাশের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে গাইতে শুরু করলো, We always go into it blindly. I needed to lose you to find me. This dancing was killing me softly. I needed to have you to love me. Yeah, to love, yeah. To love, yeah. To love, yeah. I needed to lose you to love me. আমি আর তোমার দ্বারে যাব না। দোতলার কর্নারের কামরাটা মিসেস খানের। খুব শখ করে একসময় সাজিয়েছিলেন কামরার প্রত্যেকটা জিনিস। কামরা জুড়ে যৌবনের কত ছবি আর তার প্রয়াত স্বামীর। এগুলো দেখলে যেন সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে যায়। ভালোবাসায় কতই না পাগলামো ছিল তার, কিন্তু হুট করেই চলে গেল। তার মৃত্যু আজও যেন মেনে নিতে পারেনি সাবিনা খান। আজও মনে এই তো সেদিনই তো পাশে ছিল তার প্রাণপ্রিয় স্বামী জামিল খান। খুব আদুরে গলায় ডেকে বলছে, সাবু 1 কাপ কড়া লিকারের চা করে দিবে? মাথাটা একটু ধরেছে,
কিন্তু বর্ষার দিনে দুজনের বৃষ্টি বিলাসের স্মৃতি, বারান্দায় একসাথে সূর্যের নিজ গৃহে ফিরে যাওয়া, সবই যেন চোখের সামনে ভাসছে। আজ অনেকটা বছর মানুষ নেই, কিন্তু তার স্মৃতি হাতড়ে বেঁচে আছে সাবিনা খান। জীবনের প্রথম প্রেম কি তার ভোলা যায়? খুব যত্নে মনের খাঁচায় সবকিছু বন্দি করে রেখেছে। কোনো একদিন ওপারে গিয়ে সব জমানো কথা বলবে। রোজ সময় করে এই ফ্রেমে বন্দি ছবিগুলো মোছেন সে, তারপর নিয়ম করে জানালার পাশটায় বসে উপন্যাস পড়েন, সাথে এক কাপ চা। আগে সামনে তার স্বামী উৎসুক হয়ে তার পড়া লাইনগুলো শুনতেন, কিন্তু একসময় বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়ায় শোনানো হয়নি। কিন্তু একা একা পড়তেন। বহুদিনের অভ্যাস হুট করে বদলানো যায় নাকি? আবার তা যদি হয় ভালো লাগার অভ্যাস। এই স্মৃতিগুলো নিয়েই তো বেঁচে আছে এখন। বয়সের ভারে এখন নয়ন যুগল ঝাপসা হয়ে এসেছে। খালি চোখে অক্ষরগুলো ঠাউরে উঠেন না, তবে চশমা পরে ঠিকই পড়তে বসেন। আজকে এবং হিমু পড়তে বসেছেন। এটা জামিলের প্রিয় উপন্যাস ছিল। অনেকদিন যাবৎ পড়া হয় না, আজ ভাবলো আরো একবার পড়বে। মিসেস খান যত্ন সহকারে বইটির পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলেন। সম্পূর্ণ মনোযোগ বইয়ের ভেতরই ছিল, কিন্তু হঠাৎ তিনি চমকে উঠলেন। হাতের বইটা পাশে রেখে অবাক চোখে নিজের কোলের দিকে চেয়ে আছে। বহুদিন হয়েছে তার ছেলে এইভাবে তার কোলে মাথা রেখেছে। আগে প্রায় এসে বলতো, মাম্মা মাথায় হাত বুলিয়ে দাও তো, ঘুম আসছে না আমার। মিসেস খান পরম যত্নে তখন ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কিন্তু বহুদিনের ব্যবধানে সেই অভ্যাস যেন ভুলতেই বসেছিলেন। সায়ান মায়ের জিজ্ঞাসু দৃষ্টি দেখে তার হাত নিজের মাথায় রাখলো, তারপর বলল, মাথা প্রচন্ড ব্যথা করছে মামা, একটু হাত বুলিয়ে দেবে? সাবিনা খান বেশ অবাকই হলেন। যে ছেলে তার সাথে ঠিকমতো কথাই বলতো না, সে আজ এভাবে থাকবে ভাবতেও পারেনি। ছেলের এই পরিবর্তনে তিনি বেশ খুশি হয়েছেন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়াও জানিয়েছেন মনে মনে। উনি ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। সায়ান চোখ বন্ধ করে শুয়ে থাকলো। এতক্ষণ মনের মাঝে চলতে থাকা ঝড় নিমিষেই যেন শান্ত হয়ে এলো। ও চোখ বন্ধ থাকা অবস্থায় জিজ্ঞেস করলো, কি করছিলে মামা? আজ ছাদে যাওনি যে? আজ যেতে ইচ্ছা করছিল না, অনেকদিন উপন্যাস পড়া হয় না, তাই ভাবলাম আজ একটু পড়ি। বসে পড়ছিলাম আর তুই এলি। রুশিও তোমার মতো উপন্যাস পড়ে। ঘরে দেখলাম কতগুলো উপন্যাসের বই। এই উপন্যাস পড়ে তোমরা কি মজা পাও বুঝি না, আমার তো দেখলেই বিরক্ত লাগে। তোর বাবাও ঠিক তোর মতো ছিল, বুঝলি? আমার উপন্যাস পড়া দেখলেই নাক ছিটকাতো। পরে যখন একদিন ধরে বেঁধে বসিয়ে পড়াইলাম, অমনি জনাবের ভালো লেগে গেল। আজ তোর বাবার প্রিয় উপন্যাসটাই পড়ছিলাম, বুঝলি? সায়ান চোখ মুখ শক্ত করে বলল, আমি তার মতো নই মা, আমি তার থেকে আলাদা। বাবার কথা শুনতেই সায়ানের মুখের রং পাল্টে গেল। ওই মানুষটিকে ওর বিশ্বাসঘাতক ছাড়া আর কিছু মনে হয় না। সায়ান নিজের মাকে যত বেশি ভালোবাসে, তার বাবাকে ঠিক ততটাই ঘৃণা করে। লোকটি কারো বাবা হওয়ার যোগ্য নয়, আর না কারো স্বামী হওয়ার। কিন্তু ওর মাকেও বলতে পারে না। কি করে বলবে? যাকে তিনি নিজের থেকেও বেশি ভালোবাসেন, সেই মানুষটি পরকীয়া লিপ্ত ছিল। তাই স্ত্রী হিসেবে তিনি কি করে মেনে নেবেন? প্রচন্ড ভালোবাসেন তিনি সেই লোকটিকে, তাই তাকে ঘৃণা করে বেঁচে থাকতে পারবেন না। এর চেয়ে ভালো তাকে ভালোবেসে বেঁচে থাকুক। যদিও লোকটি তার যোগ্য না, কিন্তু তার মায়ের ভালোবাসা তো মিথ্যে ছিল না। তাহলে সে কেন কষ্ট পাবে? মায়ের মুখের দিকে তাকিয়ে বরাবরের মতোই সত্যিটা চেপে গেল সায়ান। থাক না ওর মা, ওই জন্য জঘন্য মানুষটাকে ভালোবেসে বেঁচে থাকুক। যদিও মাঝে মাঝে খুব রাগ হয়, কিন্তু নিজেকে সামলে নেয়, কারণ এতে ওর মা ভালো থাকবে, আর ও চায় তিনি ভালো থাকুক। তাই সায়ান প্রসঙ্গ পাল্টাতে বলল, বাবাকে অনেক ভালোবাসতে তুমি, তাই না? মায়ের সামনে না চাইতো বাবা বলেই ডাকে ওই লোকটিকে সায়ান। না হয় মায়ের প্রশ্নের জবাব দিতে হবে যে বাবাকে কেন বাবা বলে না সায়ান, আর মাকে মিথ্যে কি বলবে। সায়ানের মা ছেলেকে সরাসরি জবাব দিলেন না, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জামিল চলে যাওয়ার পর ভেবেছিলাম বেঁচে থাকতে পারবো না, কিন্তু তোদের জন্য আমি বেঁচে আছি। তোরা আছিস বলেই আমি আছি, বুঝলি? সায়ান মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এখনো কত সুন্দর দেখতে ওর মা, অথচ এই লোকটি কাচের টুকরোর জন্য খাঁটি হিরেকে চিনল না। সায়ান মনে মনে আওড়াতে থাকলো, তোমার এত সম্মান আর ভালোবাসা ওই লোকটি ডিজার্ভ করে না। ভালোই হয়েছে সে মরে গেছে, না হয় সে বেঁচে থাকলে সত্যিটা জেনে তুমি বড্ড কষ্ট পেতে মামা। সায়ান কাছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আজ অনেক হালকা লাগছে নিজেকে। আসলে প্রিয়জনের সাথে কথা বলতে বেশি কিছু করতে হয় না, বরং সামান্য কিছু কথায় তারা অনেক খুশি হয়ে যায়।
ঘটা করে সরি বলতে হয় না, বরং আগ বাড়িয়ে সামান্য কথা বললেই সম্পর্ক ঠিক হয়ে যায়। এটাই হয়তো পরিবার। এই সব কিছু রুশির জন্য সম্ভব হয়েছে। আসলেই বেঁচে থাকতেই সব অভিমান ভাঙিয়ে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। না হয় একবার হারিয়ে গেলে হাজার খুঁজেও পাওয়া যায় না। সায়ান রুমে আসতেই দেখে রুশি আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। সায়ান কি ভেবে যেন ছুটে গিয়ে রুশিকে জড়িয়ে ধরল আর কোনো ভনিতা ছাড়াই বলল, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজকে মামা আর আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। ডু ইউ নো রুশি, ইটস এ ব্লেসিং টু হ্যাভ ইউ অন মাই লাইফ। তুমি আমার লাইফে অনেকগুলো খুশি দিয়ে ভরিয়ে দিয়েছো। তুমি জানো আমি কত খুশি। যখনই মনে পড়ে আমি বাবা হতে চলেছি, আমাকে কেউ একজন বাবা ডাকবে, ছোট ছোট হাতে আমার হাত ধরবে, আমি তাকে কাঁধে নিয়ে ঘুরবো। থ্যাংক ইউ ফর ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ইন মাই লাইফ। রুশি কিছু বলল না, বিনিময়ে হাসল। আজকাল এই মানুষটির আনন্দ দেখলে নিজেরই আনন্দ হয়, ভালো লাগে। মনে হয় সারাক্ষণ তার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থাকুক। আচ্ছা, ও কি সায়ানের প্রেমে পড়ে যাচ্ছে? অনেকদিন ধরে সামুর পড়াশোনা তেমন একটা হয়নি, তাই ভাবলো ওর ফ্রেন্ড সুপ্তির কাছে গিয়ে ওর সাথে গ্রুপ স্টাডি করবে। গাড়ি থেকে নেমে সুপ্তির ফ্ল্যাটে ঢুকলো। ও আরেকটা মেয়ের সাথে এখানে শেয়ারে থাকতো, কিন্তু মেয়েটা গ্রামে গিয়েছে, তাই আপাতত সুপ্তি একাই আছে। সামু ঘরে ঢুকে দেখে সুপ্তি বইপত্র টেবিলে সাজিয়ে বসে বসে ফোন দেখছে আর হাসছে। সামু নিজের পার্স দিয়ে হুট করে সুপ্তির মাথায় বাড়ি দিল, তারপর পাশে বসে বলল, কি রে, কি দেখে এমন ফাটা বাঁশের মতো হাসছিস? মাই গড, তোর হাসি দেখে আগের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। ভবিষ্যতে পেতনিদের ট্রেনিং দিতে পারবি। সেই পেতনিদের একজন তো তুই, চিন্তা করিস না, ফ্রিতে ট্রেনিং দিয়ে দিব। জবাবে সামু সুপ্তির পিঠে কয়েকটা কিল বসালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, যখন পারবি না তাহলে এমন বইগুলোকে সং সাজিয়ে রেখে দিয়েছিস কেন টেবিলে? গুছিয়ে রাখতে পারিস না? সুপ্তি সেদিকে তোয়াক্কা না করে সামুকে টেনে নিজের মোবাইলের দিকে মুখ করালো, তারপর বলল, আচ্ছা এসব বাদ দে, তুই এটা দেখ, নিউ কোরিয়ান ড্রামা ট্রু বিউটি। ইস, দেখ ছেলেরা কত কিউট। আই লাভ হিম ইয়ার। এখন একে দেখে ফিদা হয়ে গেছিস? তাহলে তোর ফিউজন ওপ্পার কি হবে? আহারে, বেচারাকে বিয়ের আগেই ডিভোর্স দিয়ে দিলি। আরে ধর, সে তোমার পার্মানেন্ট ক্রাশ, কিন্তু এদের ওপর হুটহাট ক্রাশ খায় আর কি। তুই বল, এত সুন্দর ছেলেদের না দেখে থাকা যায়? সামু বিড়বিড় করে বলল। লুচু মাইয়া। তারপর ওর সাথে ড্রামা দেখায় মনোযোগ দিল। ওই রকম কে ড্রামা পাগলির সাথে কি আর পড়াশোনা হয়? তবু সামুর খুব হালকা লাগছে এখানে এসে। মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে। এই বদ্ধ করে থাকতে থাকতে ওর দম যেন ফুরিয়ে আসছিল। এখন বেশ ভালোই লাগছে। সামু আর সুপ্তি সেই বিকেল থেকে ড্রামা দেখে কাটিয়েছে। এখন প্রায় রাত 9টার মতো বাজে। দুজন বসে হোটেল দেল লুনা দেখছে। যেহেতু হরর সিন আছে তাই লাইট অফ করে দেখছে যাতে মজা পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ সিন চলছিল সেখানে। সেই সময় ভূতটা হুট করে সামনে আসে। ঠিক এমন সময় সামুর সামনে একটা কাগজের টুকরো এসে পড়ল। আকস্মিক ঘটনায় সামুর আর সুপ্তি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। এমন একটা মুহূর্ত, এমন কিছু ঘটবে যেন কল্পনাও করতে পারেনি। সামু দৌড়ে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল, তারপর ধীরে ধীরে কাগজের টুকরো হাতে উঠালো। তাতে বড় বড় অক্ষরে লেখা, বারান্দায় আসো জলদি। সামু যেন অবাক হলো, তারপর সুপ্তির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোর বয়ফ্রেন্ড ঠিক তোর মতো ভূত, সহজভাবে কিচ্ছু করতে পারে না। এইভাবে কাগজ ছুঁড়ে মারার কি ছিল? ফোন করে বলতে পারতো না? আর একটু হলে হার্ট অ্যাটাক হতো আমার। সামুর কথা শুনে সুপ্তি অবিশ্বাস্য চোখে তাকালো, তারপর আস্তাগফিরুল্লাহ, আমার আবার বয়ফ্রেন্ড আসলো কই থেকে? তোর কি আমার চিটার মনে হয় যে আমি আমার সিউজন ওপারে সেট করবো? সুপ্তির কথা শুনে সামু চুপ হয়ে গেল। সুপ্তির বয়ফ্রেন্ড নেই সেটা ও নিজেও জানে, কারণ সুপ্তির এঙ্গেজমেন্ট হয়ে আছে। আর যার সাথে হয়েছে তিনি একজন কলেজের প্রফেসর, তাই এমন অশালীন কাজকর্ম তিনি করবে না। কিন্তু ওর নিজেরও তো তেমন কেউ নেই। হঠাৎ কি মনে করে কাগজের লেখাটা আবার দেখলো, আর সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। এমন তুই করে ওকে একজনই বলে। সামু রাগে বারান্দার দিকে ছুটল। মন চাচ্ছে আস্ত পাথর ছুঁড়ে মারতে ইনানের উপর, কিন্তু তাকে দেখেই মনটা শীতল হয়ে গেল। সোডিয়ামের আলোতে কতটা স্নিগ্ধ লাগছে তাকে। একটা টি শার্ট আর ট্রাউজার পরা, চুলগুলো কপালে লেপ্টে আছে, হয়তো শাওয়ার নিয়ে এসেছে। সামু আরো বেশি অবাক হলো যখন
দেখলো ইনানের হাতে একটা ইয়া বড় টেডি বিয়ার, তাও ব্রাউন কালার। ওর মনে পড়ে গেল 2 বছর আগের কথা। সেদিন ওরা শপিং এ গিয়েছিল আর এইরকম একটা টেডি বিয়ার দেখে ইনানকে কিনে দিতে বলেছিল, কিন্তু ইনান মাথা টোকা মেরে বলেছিল, এই বুড়ি বয়সে এত টেডি বিয়ার দিয়ে কি করবি? নিজেকে কি এখনো গুলুগুলু বাবু ভাবিস? সামু রাগে দুঃখে আর কিছু না কিনে চলে এসেছিল। তখন ইনানকে নিজের মনের কথা জানায়নি, তাই তাদের সম্পর্ক ভালো ছিল। তাই প্রায় তাকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ায় বায়না ধরত আর ইনান নিয়ে যেত। সামু ভাবতেও পারেনি ইনানের এই টেডির কথা মনে থাকবে। সামু চুপ করে তাকিয়ে আছে ইনানের দিকে। সেই সময় ইনান ওর হাতের দিকে ইশারা করলো। প্রথমে না বুঝলেও পরে বুঝলো যে ফোন ধরতে বলছে। এই কয়দিন ইনান ফোন দিলেও ও ফোন ধরেনি, বরং সাইলেন্ট করে রেখেছিল। ও দেখতে চেয়েছিল ইনান ঠিক কতবার ফোন দিতে পারে। ভেবেছিল দিতে দিতে বিরক্ত হতে থেমে যাবে, কিন্তু ইনান সময়ে সময়ে ফোন দিয়েছে, যদিও ধরেনি। কিন্তু এখন কথা বলা দরকার, তাই ফোন উঠালো। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যা? এত রাতে কি নাটক শুরু করেছেন? ইনান সামুর কণ্ঠে তোয়াক্কা করেনি, বরং মুচকি হেসে বলল, এই টেডি বিয়ারটার কথা মনে আছে? আজ মার্কেট থেকে দেখে কিনে এনেছি আর এখন নিয়ে আসলাম তোর জন্য। আমি কোনো বাচ্চা নই যে টেডি বিয়ার দেখলেই মন গলে যাবে। আপনার এই ব্যর্থ চেষ্টা বন্ধ করুন। রাত বিরাতে তামাশা না করে চলে যান প্লিজ। বলে সামু বারান্দায় দরজা লাগিয়ে শক্তির দিকে তাকালো। তুই রুমে গিয়ে শুয়ে পড়, এটা আমাদের জন্য না। রং ঘরে চলে এসেছে। সুপ্তি ভ্রু কুচকে তাকিয়ে রুমে চলে গেল। যা ভয় পেয়েছে তাতে আর দেখা সম্ভব নয়। সুপ্তি যেতেই সামু সোফায় বসে বসে প্রহর গুনতে থাকলো, আর ঠিক মিনিট 10 পর বারান্দায় দরজায় টোকা পড়ল। সামুর মুখে হাসি ফুটে উঠল। ও জানে তো ইনান এত সহজে চলে যাবে না। চেহারায় কঠোরতা ফুটিয়ে দরজা খুলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।